আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাসে আমি তোমাদের সার্ভিং 3 এর 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো গত দুইটা অধ্যায়ে আমরা তোমাদের প্রথম অধ্যায়ে বাক সম্পর্কিত আলোচনা করা হয়েছিল এবং দ্বিতীয় অধ্যায়ে রৈখিক পদ্ধতিতে কিভাবে আমরা বাক সংস্থাপন মানে করতে পারি সেগুলো বিষয়ে সূত্রে প্রমাণ করা হয়েছিল এবং ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করা হয়েছিল। তো ভাই, আজকের এই ক্লাস থেকে আমরা 3 নম্বর অধ্যায়টা শুরু করবো। এটা হচ্ছে তোমাদের কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপনের আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো, ঠিক আছে? তো প্রথমেই আসো আমরা দেখে নেই কি কি পদ্ধতিতে আমরা কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন করতে পারি। তো এগুলো কিন্তু আমি প্রথম অধ্যায়ে একবার আলোচনা করছিলাম, এখন আমি আরেকবার তোমাদের আলোচনা করাই দিচ্ছি। তো ভাই দেখো, প্রথমেই আছে দেখো এক থিওরোলাইট পদ্ধতি। থিওরোলাইট কি ভাইয়া? থিওরোলাইট একটা কৌণিক পরিমাপক যন্ত্র, ঠিক আছে? এবং তুমি থিওরোলাইটের সাহায্যে এলিভেশনও পরিমাপ করতে পারবা, ঠিক আছে? দুটাই করা যায় অর্থাৎ আমাদের লেভেল যন্ত্রের সাহায্যে যেটা করা যায়, তোমার থিওরোলাইটের সাহায্যে ওটাও করা যায়, প্লাস কোনো মাপা যায়, ঠিক আছে? এরপরে দেখো আমাদের তাহলে এক থিওরোলাইট পদ্ধতি কি? এক থিওরোলাইট পদ্ধতি হচ্ছে তুমি মাত্র একটা থিওরোলাইট ব্যবহার করে তুমি হচ্ছে আমাদের হচ্ছে বাক সংস্থাপন করবা। তো সেক্ষেত্রে তোমাদের কি হয় দেখো, এক থিওরোলাইট পদ্ধতিতে আমরা থিওরোলাইটও ব্যবহার করি অর্থাৎ কৌণিক পরিমাপক যন্ত্র ব্যবহার করি, সেই সাথে রৈখিক পরিমাপক যন্ত্র সিগল এবং ফিতা ব্যবহার করে থাকি, ঠিক আছে? অর্থাৎ এই দুইটার সমন্বয়ে আমরা এক থিওরোলাইট পদ্ধতিতে বাক সংস্থাপন করে থাকি। তো এই পদ্ধতিতে কিভাবে বাক সংস্থাপন করা হয় সেগুলো তো আমরা সামনে দেখবই। এখন আসো দুই থিওরোলাইট পদ্ধতি কি? দুই থিওরোলাইট পদ্ধতি হচ্ছে আমাদের দুইটা থিওরোলাইটের দরকার হবে, ঠিক আছে? একটা থিওরোলাইটকে বাঁকের এই প্রান্তে বসানো হবে, একটা থিওরোলাইটকে বাঁকের অপর প্রান্তে বসানো হবে, ঠিক আছে? এখানে দুইজন মিলে আমাদের দুই দিক থেকে থিওরোলাইট পরিচালনা করে এই বাঁকটা সংস্থাপন করে। তো সেটাও কিভাবে করে সেটাও আমরা সামনে দেখব, ঠিক আছে? এরপর দেখো টেকোমেট্রিক পদ্ধতি আছে। অর্থাৎ টেকোমেট্রিক পদ্ধতি কি? টেকোমিটারের সাহায্যে যে আমাদের হচ্ছে বাঁক সংস্থাপন করা হবে সেটা হচ্ছে টেকোমেট্রিক পদ্ধতি, ঠিক আছে? তো এগুলো আসলে অত জটিল কিছু না, জাস্ট একটু আমি তোমাদের বুঝাই দিচ্ছি কোনটা দ্বারা কি বুঝাই। এরপর টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্ট পদ্ধতি, অর্থাৎ টোটাল স্টেশনের সাহায্যে আমরা যেভাবে বাক সংস্থাপন করব সেই পদ্ধতিটাই হচ্ছে টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্ট পদ্ধতি। তো এগুলো ছিল মোটামুটি আমাদের এই চারভাবেই আমরা কৌণিকভাবে বাক সংস্থাপন করতে পারি। এরপর দেখো আমাদের এই ক্লাসে আমি তোমাদের এক থিওরোলাইট পদ্ধতিতে এক থিওরোলাইটের সাহায্যে বাক সংস্থাপনের যে সূত্র আছে এই সূত্রটা প্রমাণ করে দিব। এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রায় সময় রচনামূলক প্রশ্নে এটা দিয়ে থাকে, ঠিক আছে? এরপর আমরা সর্বশেষ অংশে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে এই যে এক থিওরোলাইটের সাহায্যে বাক সংস্থাপনের যে সূত্রের প্রমাণ আছে এটা করে ফেলি। তাহলে ভাইয়া এখানে এই চিত্রটা খেয়াল করো, দেখো আমরা এই চিত্রের সাহায্যে কিন্তু এই এক থিওরোলাইট পদ্ধতিতে বাক সংস্থাপনের জন্য যে সূত্র আছে সেই সূত্রটা প্রমাণ করব, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের ওই যে আগে দ্বিতীয় অধ্যায়ে যে প্রমাণটা করছিলাম এই চিত্রটা প্রায় প্রায় সিমিলার ওইটার মতোই, হ্যাঁ? এটা তো প্রায় ওই রকমই কিছু আমাদের কাজ করতে হবে। ওই যে তোমার হচ্ছে দেখো স্পর্শক কোণ আমরা কত ধরেছিলাম, এখানে যদি del1 হয় তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কি হবে 2del1, তাই না? এভাবে কিন্তু আমরা ওই প্রমাণটা করছিলাম। তো এখানেও আমাদের সেম টু সেমই করতে হবে। এখানে হচ্ছে আমাদের যে C1 C2 C3 এগুলো হচ্ছে জ্যা, del1 del2 del3 হচ্ছে আমাদের স্পর্শক কোণ, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখো ওখানে আমাদের শুধু স্পর্শক কোণ নিয়ে কাজ ছিল, আমাদের এখানে মোট স্পর্শক কোণ নিয়েও কাজ করতে হবে। তো আমি তোমাদের বলি, দেখো স্পর্শক কোণ হচ্ছে স্পর্শক থেকে জ্যা পর্যন্ত আমাদের কোণটা পরিমাপ করা হয়, ঠিক আছে? আর আমাদের মোট স্পর্শক কোণটা কি হয়, এই যে আমাদের প্রধান যে স্পর্শকটা আছে, ঠিক আছে, এই প্রধান স্পর্শক থেকে ওই যে আমাদের ওই বিন্দুগুলো পর্যন্ত পরিমাপ করা হয়, ঠিক আছে? এক্ষেত্রে দেখো প্রথম স্পর্শক যেটা আছে, শুধু যেটা স্পর্শক, হ্যাঁ, প্রথম স্পর্শকের ক্ষেত্রে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি টি বিন্দুতে স্পর্শক আমাদের এই যে T1n, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই T1n স্পর্শক প্রথম জ্যায়ের সঙ্গে যে কোণটা সৃষ্টি করতেছে সেটা হচ্ছে আমাদের del1, এটা হচ্ছে আমাদের প্রথম স্পর্শক কোণ। কি কোণ ভাইয়া? প্রথম স্পর্শক কোণ। তো আমি তোমাদের বললাম যে এখানে আমাদের শুধু স্পর্শক কোণ এবং মোট স্পর্শক কোণ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের মোট স্পর্শক কোণ কি? দেখো মোট স্পর্শক কোণকে প্রকাশ করা হয় ডেল দিয়ে, ঠিক আছে? del1 del2 del3 ভাবে, ঠিক আছে? এখানে শুধু ডেল দিলে হবে না, কারণ ডেল দিয়ে আমরা কেন্দ্রস্থ কোণকে প্রকাশ করি। তাহলে প্রথমটা হবে কি ভাই? del1, এটা হচ্ছে আমাদের মোট স্পর্শক কোণ। আর মোট স্পর্শক কোণটা সব সময় এই যে প্রধান স্পর্শক থেকে আমাদের এই জ্যাগুলো পর্যন্ত বা আমাদের যে বিন্দুতে আমরা চিহ্নিত করব এই বিন্দু পর্যন্ত পরিমাপ করা হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমরা তো এখানে হচ্ছে প্রথম যখন আমরা হচ্ছে কি করতেছি, প্রথম এখানে যখন স্পর্শক কোণটা পরিমাপ করতেছি তখন আমাদের এই যে প্রধান স্পর্শকটাই হচ্ছে আমাদের এই T1 বিন্দুতে স্পর্শক, ঠিক আছে?
তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধু স্পর্শক কোণ যেটা, মোট স্পর্শক কোণও কিন্তু কি সেটাই, তাই না? কারণ এখানে ডেল ওয়ানও পরিমাপ করা হচ্ছে এই যে প্রধান স্পর্শক থেকে আমাদের জ্যা পর্যন্ত, এবং আমাদের মোট স্পর্শক কোণও তাহলে কি হবে, এই যে আমাদের কি বলে প্রধান স্পর্শক থেকে জ্যা পর্যন্তই হবে, তাই তো? কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করো, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যখন এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, এই যে দেখো এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে এদিকে, এই স্পর্শক আমাদের এই যে পরবর্তী জ্যার সঙ্গে যে কোণটা তৈরি করতেছে, অর্থাৎ সিটুর সঙ্গে যে কোণটা তৈরি করতেছে সেটা হচ্ছে আমাদের ডেল টু, ঠিক আছে? সেটা কি ভাইয়া? ডেল টু, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 2 নম্বরে স্পর্শক কোণ কি? ডেল টু। তাহলে এই যে এই সিটু জ্যায়ের জন্য মোট স্পর্শক কোণ কি হবে? ঠিক আছে, মোট স্পর্শক কোণ হবে অবশ্যই আমাদের প্রধান স্পর্শক থেকে এই যে এই আমাদের এই জ্যা পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের সেক্ষেত্রে কি কি কোণ আসতেছে এখানে, এক্ষেত্রে তুমি যদি এই যে ডেল ওয়ানটাকে দেখো এখানে এদিকে বাড়াও, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডেল ওয়ান, ঠিক আছে? এই থেকে এই পর্যন্ত কি ডেল ওয়ান, এবং এই যে সরি এখান থেকে এই পর্যন্ত না, আমাদের এটা হবে হচ্ছে এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই যে এই পর্যন্ত হচ্ছে ডেল ওয়ান, এই স্পর্শকের আগ পর্যন্ত হচ্ছে ডেল ওয়ান, আর এই যে নিচের টুকু হচ্ছে কি ডেল টু। তাহলে এখানে আমাদের মোট স্পর্শক কোণ কি হবে, অর্থাৎ সিটুর জন্য মোট স্পর্শক কোণ কি হবে, যেহেতু আমাদের স্পর্শক কোণ কোথা থেকে পরিমাপ করা হয়? প্রধান স্পর্শক থেকে, এই যে এটা আমাদের প্রধান স্পর্শক, ঠিক আছে? তাহলে প্রধান স্পর্শক থেকে যখন আমরা কোণটা পরিমাপ করব, সেক্ষেত্রে আমাদের সিটুর জন্য কি কি আমাদের কোণ আসতেছে দেখো মোট স্পর্শকের জন্য, তখন আমাদের সিটুর জন্য মোট স্পর্শক কোণ হবে হচ্ছে ডেল টু। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জায়গায় মোট স্পর্শক কোণ হবে পূর্ববর্তী যে স্পর্শক কোণ আছে, অর্থাৎ আমাদের ডেল ওয়ান প্লাস ডেল টু, ঠিক আছে? তাহলে কি হবে? ডেল ওয়ান প্লাস ডেল টু, এটা হবে আমাদের এই জায়গার জন্য মোট স্পর্শক কোণ। আবার যখন আমরা 3 নাম্বার জায়ের জন্য মোট স্পর্শক কোণ বের করতে যাব, তখন দেখো কি হবে, এই যে আমাদের 3 নাম্বার অর্থাৎ এই যে বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, এর ফলে এখানে যে কোণটা সৃষ্টি হলো, ঠিক আছে, যে কোণটা সৃষ্টি হলো সেটা হচ্ছে ডেল থ্রি, অর্থাৎ এই জায়গার জন্য স্পর্শক কোণ। কিন্তু এই জায়ের জন্য মোট স্পর্শক কোণ কি হবে দেখো তো, এই প্রধান স্পর্শক থেকে এই জ্যা পর্যন্ত কোণটা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই কোণের মধ্যে কি কি থাকতেছে? ডেল ওয়ান থাকতেছে, ডেল টু থাকতেছে, এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ডেল টু থাকতেছে, এবং পরবর্তীতে আবার ডেল থ্রি থাকতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের মোট স্পর্শক কোণ 3 নাম্বার জ্যায়ের জন্য কি হবে? ডেল থ্রি ইজ ইকুয়াল টু ডেল ওয়ান প্লাস ডেল টু প্লাস ডেল থ্রি। তো এইভাবে যখন আমরা এনতম মানে সামনের দিকে যত যাবো ততগুলো আমাদের স্পর্শক ভাবে যোগ হতে থাকবে, ঠিক আছে? তো এইগুলো সামনে আরো বিস্তারিত আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবা। এখন আসো আমরা প্রমাণটা শুরু করি। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে কি কি জিনিস আছে সেগুলো তোমরা একটু নোটেশন দিয়ে লিখে নিবা। যেমন টি ওয়ান এন হচ্ছে প্রথম স্পর্শক, ঠিক আছে? এরপর আমাদের টি ওয়ান হচ্ছে প্রথম স্পর্শক বিন্দু। এবার ভাইয়া দেখো এখানে আমাদের জ্যাগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? C1 C2 C3 দ্বারা, তাই তো? তাহলে এখানে আমাদের C1 C2 C3 ডট 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 ইত্যাদি হচ্ছে জ্যা, ঠিক আছে? এখানে আরো দেখো আমাদের এই যে স্পর্শক কোণগুলোকে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং আমাদের মোট স্পর্শক কোণকে এই যে ডেল্টা ডেল্টা টু ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি ইত্যাদি হচ্ছে স্পর্শক কোণ, স্পর্শক কোণ। আর ডেল ওয়ান ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এভাবে এগুলো হচ্ছে মোট স্পর্শক কোণ, ঠিক আছে? মোট স্পর্শক কোণ, ঠিক আছে? তাহলে দেখো আর এখানে আমাদের কি আছে? আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে না? তাহলে এগুলো তোমরা নোটেশন সহ তুলে নাও, কারণ আমরা তো এগুলো সূত্রের মধ্যে ইউজ করবো এই জিনিসগুলো। তো এগুলো কোনটা কি সেটা আমরা বলে দিলাম যে এটাকে আমরা এগুলো ধরছি, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা খাতায় উঠায় ফেলো। এখন আমরা দেখো ওই যে প্রথম অধ্যায় সরি দ্বিতীয় অধ্যায়ে যে দেখছিলাম কি দেখাইছিলাম তোমাদের, এখানে যে স্পর্শক কোণটা উৎপন্ন হচ্ছে এটা আমাদের কেন্দ্রে এই স্পর্শক কোণের দ্বিগুণ পরিমাণ কেন্দ্রস্থ কোণ হবে, তাই তো? সেটা কিভাবে দেখো, আমরা ধরো এই যে এই অংশটাকে শুধু একটু আলাদা করতেছি।
তাহলে ভাই এখানে হচ্ছে ডেল ওয়ান, তাহলে আমাদের কেন্দ্রে কি পরিমাণ উৎপন্ন হবে? কেন্দ্রে আমাদের 2 ডেল ওয়ান পরিমাণে কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, কিভাবে? কারণ আমরা জানি স্পর্শক কোণ আমাদের হচ্ছে কেন্দ্রস্থ কোণ স্পর্শক কোণের দ্বিগুণ। তাহলে তোমরা এটা সেটাই লিখবে এখানে, যে আমাদের কোন অংশ এটা, এই যে T1 ও এ অংশে, T1 ও এ অংশে কি হবে ভাইয়া? আমাদের এই যে আমরা কি জানি অংশে উই নো কেন্দ্রস্থ কোণ is equal to 2 into স্পর্শক কোণ, তাই তো? তাহলে দেখো ভাই আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের স্পর্শক কোণ আছে ডেল ওয়ান, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হবে? 2 ডেল ওয়ান। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি আমাদের কি আছে, কেন্দ্রস্থ কোণটার নাম কি? এটা হয় যদি T1 হয়, এটা যদি O হয়, এটা যদি A হয়, তাহলে T1 ও A, T1 ও A is equal to 2 ডেল ওয়ান, তাই তো? এটা কি বুঝতে পারছো তোমরা? আশা করি এটা তোমরা বুঝতে পারছো, কারণ আমি 2 নম্বর অধ্যায়ে কিন্তু এটা আরো অনেক ভালোভাবে বুঝাইছিলাম, এখনো আবার বুঝাই দিলাম। তাহলে চলো এখন সামনের দিকে আমরা অগ্রসর হই। এখন দেখো ভাইয়া, ওই যে আমরা তোমার হচ্ছে বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করছিলাম, সেক্ষেত্রে আমরা কি করছিলাম দেখো তো, এরকম করছিলাম না যে হচ্ছে ধরো এই যেভাবে করছিলাম না, ওটা এখানেও সেম জিনিস অ্যাপ্লাই করতে হবে। ধরো বৃত্তের পরিধি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাইয়া? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে প্রতি ডিগ্রি কোণ কত ডিগ্রি করে আমাদের এই যে চাপ পাবে আর কি, বা কত ডিগ্রি চাপ উৎপন্ন করবে, সেটা আমরা কিভাবে বার করব? এই পরিধি 2 পাই আর কে যদি আমরা কি দ্বারা ভাগ করি ভাই? 360 দ্বারা। তাহলে 2 পাই আর ডিভাইডেড বাই যদি 360 দেই, 360 দেই, তাহলে প্রতি ডিগ্রি কোণের জন্য কি পরিমাণে চাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা পাবো। ঠিক আছে, আবার সেম জিনিস এই যে এখানেও আমরা করব, দেখো কিভাবে। এখানে যে চাপটা আছে T1 এ চাপটা, ঠিক আছে, T1 এ চাপটা যে এখানে আছে, ঠিক আছে, তাহলে এই T1 এ চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে ভাই? 2D পরিমাণ কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, 2 ডেল ওয়ান পরিমাণে। তাহলে আমাদের এখানেও আমরা কি করতে পারবো, যে হচ্ছে প্রতি ডিগ্রির জন্য কি পরিমাণে চাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা কিভাবে বের করব? দেখো সেটা হচ্ছে এভাবে বের করব। আমাদের এখানে মোট চাপের দৈর্ঘ্য কত? T1A, ঠিক আছে, T1A ডিভাইডেড বাই আমরা কি করব ভাইয়া? কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে আমাদের 2D1, ডেল ওয়ান বলতেছি, ডেল ওয়ান। তাহলে এটাও হচ্ছে 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি দ্বারা উৎপন্ন চাপের পরিমাণ, এটাও হচ্ছে 1 ডিগ্রি দ্বারা উৎপন্ন চাপের পরিমাণ। তাহলে এই দুটাকে আমরা সমান লিখতে পারবো না? এই দুটাকে কিন্তু আমরা সমান লিখতে পারবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমাদের T1 এ যে চাপটা আছে এইটা এবং আমাদের এই যে জ্যাটা আছে C1, এটা প্রায় সমান হবে। ঠিক আছে, যেহেতু এইগুলো খুবই ক্ষুদ্র হয় সেজন্য, মানে বা খুবই কাছাকাছি দিয়ে হয়। ঠিক আছে, জ্যাগুলো একদম খুবই কাছাকাছি দিয়ে হয়, এরকম খুবই কাছাকাছি দিয়ে হয়। ঠিক আছে, তো সেই জন্য জ্যায়ের মাপ এবং এই চাপের মাপ প্রায় সমান হয়ে থাকে বা সমান ধরা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে আমরা এই T1 একে কি ধরতে পারবো? এই C1 চাপ জ্যা ধরতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে এখানে আমরা কি লিখবো? এখন আমরা ওই যে শর্ত অনুযায়ী কি লিখতে পারি, যে এটা হচ্ছে 1 ডিগ্রি কর্তৃক কেন্দ্রে 1 ডিগ্রি দ্বারা উৎপন্ন চাপের পরিমাণ, এটা হচ্ছে 1 ডিগ্রি দ্বারা উৎপন্ন চাপের পরিমাণ। ঠিক আছে, তাহলে এই দুটাকে আমরা কি লিখতে পারবো? হ্যাঁ, সমান লিখতে পারবো। ঠিক আছে, তাহলে 2 পাই আর ডিভাইডেড বাই 360। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এখানে T1 এর পরিবর্তে কি লিখতে পারবো ভাইয়া? আমরা এখানে C1 লিখতে পারবো, আর নিচে আমাদের কোণের পরিমাণ কত? 2 ডেল 1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা 2 ডেল 1টাকে এই পাশে নিই এবং আমাদের হচ্ছে এখান থেকে এগুলোকে ওই পাশে পার করে দিই। তাহলে দেখো কি হবে, এখানে 2 ডেল 1 ইজ ইকুয়াল টু এই 360কে যদি এই পাশে পার করি তাহলে কি হবে ভাইয়া? 360 গুণ হয়ে যাবে 2 পাই আর নিচে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে হচ্ছে C1 ইন্টু কি হবে? C1 ইন্টু 360 আর নিচে হবে হচ্ছে দেখো এই যে 2 পাই আর। এখন তুমি কি করবা? এই পাশ থেকে 2টাকে ওই পাশে পার করে দাও, তাহলে এটা যে কি হয়ে যাবে? ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে ভাগ হয়ে গেলে কি হয় দেখো, ডেল 1 ইজ ইকুয়াল টু হবে তখন কি? C1 ইন্টু 360 নিচে এই যে এই 2 কে গুণ হয়ে গেল, তাহলে এই 2 আর 2 কি হয়ে গেল? 4 হয়ে গেল পাই আর। এখন তুমি এই 4 দিয়ে উপরে কাটে দিলে কি হবে দেখো তো ভাইয়া? 90 হবে না? 360 কে 4 দিয়ে কাটলে কত হয়? 90 হয়। তাহলে এখানে ডেল 1 এর মান আসবে হচ্ছে
90 ইন্টু C1 ডিভাইডেড বাই পাই আর। দেখো তোমাদের বইয়ে উদাহরণে অনুশীলনীতে এরকম একটা প্রমাণ আছে বা বলতেছে যে এভাবে প্রমাণ করো। তুমি যদি এই সূত্র দিয়ে মান নির্ণয় করো তাহলে তুমি কিসে পাবা জানো? এখানে তুমি পাবা হচ্ছে ডিগ্রিতে। এখানে তুমি ডিগ্রিতে মান পাবা। এই পর্যন্ত যদি প্রমাণটা করতে বলে তাহলে তোমরা এই পর্যন্ত করে দিবা। তোমাদের অনুশীলনী দিয়ে হবে দেওয়া আছে, দেখো ডেল ওয়ান ইজ ইকুয়াল টু, বা তোমাদের ওখানে ডেল এন দিয়ে করা হয়েছে, হ্যাঁ তোমরা এখানে ডেল এন দিবা। ডেল এন ইজ ইকুয়াল টু বলছে যে হচ্ছে 90 ডিভাইডেড বাই পাই ইন্টু সি এন ডিভাইডেড বাই আর, এভাবে প্রমাণটা করা আছে। তাহলে তোমরা এই পর্যন্ত এটাকে প্রমাণটা করে দিবা। অর্থাৎ তোমার এই যে এন যদি পরিবর্তন হয়, খালি এখানে কি পরিবর্তন হচ্ছে দেখো, কোন পরিবর্তন হচ্ছে এবং এন এর পরিবর্তন হচ্ছে। তাহলে তুমি যদি 3 নাম্বার জ্যায়ের জন্য বের করতে চাও তাহলে এখানে ডেল 3 হবে এবং এখানে 3 নাম্বার জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিতে হবে সূত্রে, ঠিক আছে? এভাবে আমরা মানগুলো বের করব। তো এগুলো আমরা সামনে আরো দেখবো যখন তোমরা ম্যাথগুলো দেখবা। এখন আসো আমাদের যে প্রমাণটা আছে মেইনলি সেটা আমরা করি। তো দেখো ভাইয়া, আমাদের বইয়ে প্রথম যে প্রমাণটা আছে, অর্থাৎ অনুশীলনের মধ্যে প্রশ্নের মধ্যে প্রথম যেটা আছে সেটা দেখো আমরা কিভাবে নিয়ে আসবো। এটা এখন কিসে আছে ভাইয়া? ডিগ্রিতে। তাহলে এটাকে যদি আমরা মিনিটে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই তো? তাহলে এটার সঙ্গে আমরা কি করবো ভাইয়া? 60 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো কি হয়, এখানে হবে হচ্ছে দেখো ডেল ওয়ান ইজ ইকুয়াল টু, তখন কি হবে, এই যে আমরা এখান থেকে যাচ্ছি, ঠিক আছে, এই লাইন থেকে ডেল ওয়ান ইজ ইকুয়াল টু, তখন কি হবে ভাইয়া? এই 90 এর সাথে কত গুণ হবে? 90 গুণন C1, মিনিট করার জন্য আমরা 60 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? আর নিচে ছিল হচ্ছে পাই আর। তাহলে এখন ডেল ওয়ান ইজ ইকুয়াল টু, দেখো আমরা এই যে এই পাই 90 আর 60 ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে দেখবা যে 1719 আসবে। কত আসবে ভাই? 1719। 90 গুণন 60 ডিভাইডেড বাই পাই, তাহলে দেখবা যে 1718.87 আসে। কিন্তু তোমরা এটা কি করবা? 1719 করে নিবা। 1719 ইন্টু এখানে আমাদের আগে থেকে কি ছিল ভাইয়া? C1 ডিভাইডেড বাই আর। তো তোমরা চাইলে এটা দিয়ে ম্যাথ করতে পারো, আবার এটা দিয়েও ম্যাথ করতে পারো, ঠিক আছে? তোমরা যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারো। তো এইভাবে দেখো ভাইয়া, আমরা যদি ডেল টুর জন্য বার করতে চাই অনুরূপ ভাবে কি হবে? 1719 ইন্টু C2 ডিভাইডেড বাই আর, এভাবে ডট 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 করে যদি তুমি ডেল এন এর জন্য বার করতে চাও তাহলে কি হবে? 1719 ইন্টু CN ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এইভাবে আমরা যতগুলো আমাদের এরকম যা থাকবে আমরা ততগুলো স্পর্শক কোণ পাবো। এখন ভাই আসো, এই যে স্পর্শক কোণ এবং মোট স্পর্শক কোণের মধ্যে তোমাদের একটা সম্পর্ক দেখাতে হবে এখানে, কারণ এগুলো আমাদের ম্যাথের মধ্যে লাগবে। যেমন ধরো প্রথম ক্ষেত্রে দেখো স্পর্শক কোণটা কি হচ্ছে? ডেল ওয়ান, সেটা আমাদের মূল স্পর্শক থেকে অঙ্কন করা হচ্ছে। সেই জন্য আমাদের শুধু স্পর্শক কোণ ডেল ওয়ান এবং মোট স্পর্শক কোণ ডেল ওয়ান হচ্ছে সমান, ঠিক আছে? এখন যখন তুমি এই যে 2 নাম্বার জ্যায়ের জন্য স্পর্শক কোণ বার করতেছো, সেখানে আমাদের স্পর্শক কোণ কত ভাইয়া? সেখানে আমাদের স্পর্শক কোণ হচ্ছে ডেল টু। তাহলে এখানে মোট স্পর্শক কোণ কি হবে? এই যে প্রধান স্পর্শক থেকে এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই যে পর্যন্ত যে কোণটা, তুমি কোণটা চাইলে এখানেও দেখাতে পারো, আমি এখানে দেখাইছি, ঠিক আছে? কারণ কোণ তোমার যত এইভাবে কোণ যতই দেখো না কেন, এখানে এখানে দেখালে কি বড় হবে? এখানে দেখালে কি ছোট হবে? ছোট হবে না, কিন্তু তুমি যেখানেই দেখাও না কেন। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে ডেল টু হচ্ছে এই C2 জ্যায়ের জন্য শুধু স্পর্শক। তাহলে ডেল টু আমাদের হচ্ছে কি? এই C2 জ্যায়ের জন্য শুধু স্পর্শক। তাহলে C2 জ্যায়ের জন্য মোট স্পর্শক কি হবে ভাইয়া? মোট স্পর্শক হবে হচ্ছে ডেল্টা টু, ঠিক আছে? ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এর আগের যে স্পর্শক কোণ ছিল ডেল ওয়ান, সেটা প্লাস এখন যে স্পর্শক কোণ এই C2 জ্যায়ের জন্য সেটা ডেল টু, ঠিক আছে? এখন তুমি এখান থেকে আরেকটু মডিফাই করতে পারো, কি রকম দেখো, ডেল টু ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো? ডেল ওয়ান সমান কি? ডেল ওয়ান ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান না? তাহলে এখানে তুমি ডেল্টা ওয়ান প্লাস ডেল টু লিখতে পারো, ঠিক আছে? আবার যখন তুমি ডেল থ্রিতে যাবা, ঠিক আছে, তখন কি হবে দেখো, এই জায়গায় গেলা, তখন তোমার স্পর্শক কোণ হচ্ছে ডেল থ্রির জন্য এই যে এখান থেকে এতটুকু, ওকে? আর মোট স্পর্শক কোণ কি? প্রধান স্পর্শক থেকে এই যে ডেল থ্রি পর্যন্ত, ওকে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি কোণ আসতেছে? ডেল ওয়ান আসতেছে, ডেল টু আসতেছে, আবার ডেল থ্রিও আসতেছে। তাহলে তুমি এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? ডেল ওয়ান প্লাস ডেল টু প্লাস ডেল থ্রি, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এই যে ডেল ওয়ান ইজ ইকুয়াল টু কি, সরি ডেল টু ইজ ইকুয়াল টু কি? ডেল টু ইজ ইকুয়াল টু লেখা যায় ডেল ওয়ান প্লাস ডেল টু। তাহলে ডেল থ্রি কি লেখা যাবে? ডেল থ্রি ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে দেখো এই যে ডেল টু, ডেল টু সরি ডেল্টা টু প্লাস ডেল থ্রি, ঠিক আছে? এইভাবে দেখো বারবার তুমি যখন সামনের দিকে যাবা, যখন ডেল এন পরিমাণে যাবা, ঠিক আছে, তখন এখানে কি হবে দেখো, তখন এখানে আমাদের হবে হচ্ছে ডেল এন মাইনাস, সরি এটা হচ্ছে ডেল্টা এন মাইনাস ওয়ান প্লাস ডেল এন, ঠিক আছে? এটা হবে আমাদের মোট স্পর্শক কোণ নির্ণয়ের সূত্র, ঠিক আছে?
এইভাবে তোমরা স্পর্শক কোণগুলো বের করতে পারবা। তো এগুলো আমরা সামনে আরো দেখবো, ঠিক আছে? তো চলো আমরা এখন গাণিতিক সমস্যার সমাধান শুরু করবো। আশা করতেছি তোমরা প্রমাণটা বুঝতে পারছো, ঠিক আছে? এই প্রমাণটা যদি বুঝে থাকো, তোমাদের এই যে এটা একটা প্রমাণ, এটা হচ্ছে মিনিটে, কিসে? এটার অ্যান্সার পাবা মিনিটে, ঠিক আছে? আর এটার অ্যান্সার পাবা হচ্ছে ডিগ্রিতে, এই যে এটার। ওকে, এটার অ্যান্সার পাবা কিসে ভাইয়া? ডিগ্রিতে। তো তোমরা চাইলে এই সূত্র ব্যবহার করে ম্যাথ করতে পারো, এই সূত্র ব্যবহার করেও ম্যাথ করতে পারো, ঠিক আছে? কোনো ধরাবাঁধা নিয়ম নেই এখানে। তো চলো আমরা এখন এই অধ্যায়ের ম্যাথ শুরু করব। বাকি যে তোমাদের থিওরি অংশগুলো আছে, অ্যাক্সিওলাইট পদ্ধতিতে বাক সংস্থাপনের প্রক্রিয়া, এগুলো তোমরা নিজে নিজে পড়লে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন ম্যাথ শুরু করি। আসসালামু আলাইকুম, কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের 3 নাম্বার অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করাবো। তো খুব সহজভাবে তোমাদের আমি বুঝে দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কথা জানাবা, ঠিক আছে? তাহলে তারাও উপকৃত হতে পারবে। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 1 নাম্বার। তোমাদের বইয়ের সঙ্গে যদি না মেলে তাহলে এটা মিলাই নিবা, ঠিক আছে? অথবা আমার সঙ্গে এটা প্র্যাকটিস করলে তোমরা বইয়েরগুলো নিজে নিজেই করতে পারবে, তোমাদের বইয়ে যেটাই থাকুক না কেন। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে এ বি এবং বিসি বাহুর বিয়ারিং যথাক্রমে 160 ডিগ্রি ও 130 ডিগ্রি হলে ওই বাঁকের বর্ধিত জ্যা হতে 30 মিটার পর পর খুঁটি বসিয়ে একটি 6 ডিগ্রি বাঁক সংস্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি নির্ণয় করো। ছেদবিন্দুর চেইনেস 1200 মিটার, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো এখানে কি কি তথ্য দেওয়া আছে। প্রথম হচ্ছে আমাদের দেওয়া আছে এ বি বাহুর বিয়ারিং দেওয়া আছে হচ্ছে কত ভাইয়া? 160 ডিগ্রি, ঠিক আছে? আর বিয়ারিং দিয়ে কিভাবে প্রতিসরণ কোণ নির্ণয় করে সেটা কিন্তু ভাই আমি 1 অধ্যায় 2 অধ্যায় দুটাতেই দেখাইছি, ঠিক আছে? এরপর আছে বিসি, হ্যাঁ বিসি বাহুর বিয়ারিং দেওয়া আছে 130 ডিগ্রি। তো আমাদের বিয়ারিং যদি ধারাবাহিকভাবে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে দেখো এখানে এবি বাহু আছে, এবি এর পরে আবার বিসি আছে, তাহলে এটা কি ধারাবাহিক না? তাহলে দেখো এই যে এবি বিসি অর্থাৎ বাহুগুলো যদি এরকম হয়, এবি আবার এরকম বিসি, ঠিক আছে, তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে প্রতিসরণ কোণ, তাই না? 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের এই বিয়ারিং গুলো কি ধারাবাহিকভাবে দেওয়া আছে না? এটা হচ্ছে 130 আর এটা হচ্ছে আমাদের, সরি এটা 160, এটা 130, ঠিক আছে? তাহলে তোমার এরকম যখন ধারাবাহিকভাবে বিয়ারিং গুলো দেওয়া থাকবে, অর্থাৎ এ বির পরেই আবার বিসি, অর্থাৎ এই যে এখানে এই বাহুটা যেটা দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, পরের বিয়ারিং যদি সেটা দিয়ে শুরু হয় তাহলে তোমার ডাইরেক্ট দুইটা বিয়োগ করে দিলেই প্রতিসরণ কোণ পাবা। তাহলে এখানে আমাদের প্রতিসরণ কোণ ফাই হবে হচ্ছে 160 মাইনাস 130, ঠিক আছে? তাহলে কত পাবো ভাইয়া? 30 ডিগ্রি, ঠিক আছে? এরপর আমাদের দেওয়া আছে কি দেখো, আমাদের বলছে যে বর্ধিত জ্যা হতে 30 মিটার পর, অর্থাৎ আমাদের খুঁটির অবদান কত বা জ্যা কত? আমাদের 30 মিটার করে, ঠিক আছে? এরপর পরপর খুঁটি বসিয়ে একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক সংস্থাপন করা হলো। তাহলে ভাই আমাদের বাঁকের ডিগ্রি কত? 6। তাহলে আমাদের ভাই ব্যাসার্ধ কি হবে? আমরা জানি যে 30 মিটার খুঁটির ব্যবধানের জন্য সূত্র হচ্ছে 1719 ডিভাইডেড বাই ডি, অর্থাৎ 1719 ডিভাইডেড বাই কত? আমাদের 6 ডিগ্রি। তাহলে এটা তোমরা যদি হিসাব করো তাহলে আসবে মেবি কত আসবে দেখি, 1719 ভাগ 6, তাহলে এটা আসতেছে তোমাদের হচ্ছে 286.5, 286.5 মিটার আমাদের এই বাঁকের কেন্দ্রের, সরি বাঁকের ব্যাসার্ধ আসতেছে। এরপর আমাদের কি বলছে দেখো, বাঁক সংস্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি নির্ণয় করো, ছেদবিন্দুর চেইনেস 1200 মিটার, ঠিক আছে? অর্থাৎ ধরো আমরা বাঁকটা আগে এমনিতে অঙ্কন করে নিই আমাদের নিজের মতো করে, ঠিক আছে? আমাদের বাঁকটা ধরো এরকম আছে, এটা এমনিতে আমি অঙ্কন করতেছি, ঠিক আছে? তাহলে ছেদবিন্দুর চেইনেস দেওয়া আছে 1200 মিটার। তাহলে আমাদের প্রথম স্পর্শক এবং দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস নির্ণয় করতে হবে। এরপর আমাদের এখান থেকে প্রথম উপজায় এবং দ্বিতীয় উপজায় বের করতে হবে। কি জন্য? দেখো আমাদের ওই যে বর্ধিত জ্যা হতে আমাদের যে হচ্ছে কি করব, অফসেট নিব, জ্যা হতে যে আমাদের পদ্ধতিটা আছে সেটা কি রকম, সেটা হচ্ছে আমাদের সূত্র নির্ণয়, মানে আমাদের তোমার হচ্ছে কোণ নির্ণয়ের সূত্র কি? কোণ নির্ণয়ের সূত্র del 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কি 1719, আচ্ছা এটা আমরা এখানে এইভাবে লিখি 1719 ইন্টু C1 ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এরকম না? এরকম কিন্তু। তাহলে আমরা এটা সাহায্য নির্ণয় করতে পারি। আবার আমি আরো একটা সূত্র দেখাইছিলাম, সেটা কি del 1 ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই পাই C1 ডিভাইডেড বাই আর। তোমরা এটাতে করলে ডাইরেক্ট ডিগ্রিতে অ্যান্সার পাবা, আর এটাতে করলে মিনিটে অ্যান্সার পাবা। এটাকে আবার
60 দিয়ে ভাগ করে মিনিটে কনভার্ট করতে হবে। তো তোমরা ওই ঝামেলায় না যেতে চাইলে ডাইরেক্ট এটা দিয়ে করে ডিগ্রির মান বসায় দিতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আগে ওই যে চেইন এস বের করে নিয়ে তারপর আমরা কি করব, প্রথম উপজায় এবং দ্বিতীয় উপজায় বের করে নেবো বা শেষ উপজায় বের করে নেবো, ঠিক আছে? তাহলে তোমরা এখানে লেখো প্রথমেই যে হচ্ছে আমাদের, তাহলে দেখো ভাইয়া এখানে আমাদের ছেদ বিন্দুর চেইনএস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ছেদ বিন্দুর চেইনএস থেকে যদি আমরা এই স্পর্শক দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? প্রথম স্পর্শক বিন্দুর চেইনএস পাবো না? পাবো কিন্তু। তাহলে আমরা আগে আসলে প্রথম স্পর্শক দৈর্ঘ্যটা বার করি। T1 আমরা জানি r tan 5/2। তাহলে এখানে ভাই r এর মান কত? 286.5। tan এর মান কত? tan 5 এর মান কত ভাইয়া? 5 এর মান আমরা পাইছি 30 ডিগ্রি। তাহলে 30/2। এটা যদি তোমরা হিসাব করো তাহলে কত পাবা দেখো তো। আমার সঙ্গে সঙ্গে তোমরা ক্যালকুলেশন করবে, হ্যাঁ? আমার কিন্তু অনেক সময় ক্যালকুলেশন করতে ভুলও হতে পারে, তো তোমরা সেটা আবার তখন কারেকশন করে নিবা। আর প্রসিডিউর সবই ঠিক আছে, ঠিক আছে? এখন ক্যালকুলেশন করতে একটু হালকা পাতলা যদি ভুল হয়, যদিও হবে না, তোমরা তাও চেক দিবে আমার সঙ্গে সঙ্গে। 76.77 মিটার। তাহলে দেখো আমরা 1200 থেকে এই 76.77 বাদ দিলে এই জায়গার চেইনএস পাবো। এখন আমাদের এই বিন্দুর চেইনএস তো লাগবে, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, তাই তো? তাহলে T2 পাওয়ার জন্য কি করতে হবে? এই বিন্দুর চেইনএস এর সঙ্গে যদি আমরা বাঁকের দৈর্ঘ্য যোগ করে দেই, এই যে বাঁকের দৈর্ঘ্য যোগ করে দিই, তাহলে কি পাবো? T2 বিন্দুর চেইনএস পাবো না? T2 বিন্দুর চেইনএস কিন্তু পাবো। তাহলে ভাই আমাদের বাঁকের দৈর্ঘ্য L = আমরা কি জানি? পাই আর ফাই ডিভাইডেড বাই 180, ঠিক আছে? তাহলে টা পাবা হচ্ছে, এটা কত দেখো, পাই ইন্টু আর কত, আর হচ্ছে আমাদের 286.5 ইন্টু হচ্ছে আমাদের ফাই কত ভাইয়া? 30 ডিগ্রি। এখানে আবার ফাই এর অর্ধেক বসায় না, ফাই এর অর্ধেক বসালে কিন্তু ভুল হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হবে দেখো, পাই ইন্টু 286.5 গুণন 30 ডিভাইডেড বাই 180, ঠিক আছে? তাহলে এটা পাওয়া যাচ্ছে দেখো কত, 150 মিটার। এখন তাহলে আসো ভাই আমরা এই জায়গাগুলোর চেইনএস বের করে নিই। তাহলে তোমরা এখানে লিখবা, আমরা এই প্রথম স্পর্শক না লিখে আমরা ডাইরেক্ট সাংকেতিক ভাবে লিখি, T1 বিন্দুর চেইনএস, ঠিক আছে? তাহলে চেইনএস কি হবে, বা প্রথম স্পর্শক বিন্দু চেইনএস কি হবে? 1200 মাইনাস আমাদের এই যে এই স্পর্শক দৈর্ঘ্য, ঠিক আছে? সেটা কত? এই যে 76.77। তাহলে এটা তোমরা বিয়োগ করে দাও, 1200 মাইনাস 76.77, এটা পাওয়া যাচ্ছে 1123.23, 1123.23 মিটার। তাহলে এখন T2 বিন্দুর চেইনএস কত হবে ভাইয়া? এর সঙ্গে, অর্থাৎ আমাদের এই জায়গার চেইনএসের সঙ্গে এই জায়গা কত পেলাম? 1123.23, ঠিক আছে? তাহলে এই চেইনএসের সঙ্গে যদি আমরা বাঁকের দৈর্ঘ্য যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? T2 এর জন্য পাবো। তাহলে 1123.23 প্লাস আমাদের কত ভাই? 150, ঠিক আছে? তাহলে এটা কত আসতেছে? এটার সঙ্গে আমাদের 150 যোগ করে দিলে 1273.23, ঠিক আছে না? 1123 প্লাস 23 প্লাস 150, ঠিক আছে? 1273.23 মিটার। অর্থাৎ আমরা এই বিন্দুর চেইনএস পেলাম কত ভাইয়া? 1273.27, ঠিক আছে? এখন আমরা দেখো বাঁকের উপর প্রথম খুঁটি এবং বাঁকের উপর শেষ খুঁটির চেইনএস বের করব। সেটা আমরা কিভাবে বের করি তোমাদের মনে আছে কি? মনে থাকার কথা কিন্তু। দেখো আমাদের প্রথম বিন্দুর চেইনএসকে আমরা বাঁকের খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করব, 30 মিটার। তাহলে 1123.23 ভাগ হচ্ছে খুঁটির ব্যবধান কত ভাইয়া? 30। তাহলে এটা করলে কত পাবা দেখো তো, 1123.23 ভাগ 30, এটা পাওয়া যাচ্ছে 37.441, 37.441। তাহলে ভাই আমরা কি জানি? এই যে প্রথম স্পর্শক বিন্দুর আমাদের হচ্ছে চেইনএসকে খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করে আমরা যে মান পাবো, এখানে দেখো যে পূর্ণ সংখ্যাটা পাচ্ছি তার পরের সংখ্যাটা আমরা হচ্ছে হবে কি এই জায়গার খুঁটির নাম্বার। তাহলে এটা হবে 38 নাম্বার খুঁটি। কিভাবে দেখো, এখানে হচ্ছে 37.441 আমাদের চেইন পাওয়া যাচ্ছে, তাহলে 37 নাম্বার খুঁটিটা কই হবে? একটু আগে হবে। তাহলে এর পরে 38 নাম্বার খুঁটি হবে বাঁকের ভিতরে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 38 নাম্বার খুঁটি। তাহলে সেজন্য তোমরা এখানে লিখবা বাঁকের ভিতর প্রথম খুঁটির চেইনএস কত হবে ভাইয়া? 37 হবে না, এখানে কত হবে? 38। 37 দিলে কিন্তু ভুল হবে, পূর্ণ সংখ্যা যা আসবে তার পরের সংখ্যাটা নিবা। 38 গুণন খুঁটির ব্যবধান 30, ঠিক আছে? তাহলে 38 গুণন 30 আসলে কত হয়? 1140, 1140, ঠিক আছে? তাহলে এটা আমরা পাইলাম।
এখন দেখো আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই যে তোমার দ্বিতীয় স্পর্শক বিন্দুর আমরা কি করবো, বাঁকের শেষ খুঁটির চেইনেস বের করব। তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস খুঁটির ব্যবধান দ্বারা ভাগ করব। এটা হচ্ছে 1273.23 হবে না, 1273.23 হওয়ার কথা না, একবার দেখি, 1123 প্লাস 23 প্লাস 150, এটা 27 না, এটা 23। তাহলে এখানে দেখো আমাদের এটা কি আসবে, 1273.23 আসবে, ঠিক আছে। তাহলে এটা আসলো। এখন আমরা এটাকে কি করব, 30 দ্বারা ভাগ করব, ভাগ 30। তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে 42.441। তাহলে এখানে দেখো আমাদের এই যে এই জায়গার খুঁটির নাম্বার হচ্ছে 42.441। তাহলে এর আগেরটা কত হবে, এটা 42 নাম্বার খুঁটি হবে না, 42 নাম্বার খুঁটি হবে। কিন্তু এখানে তুমি যদি আবার এই 42 এর সাথে 1 যোগ করে 43 করো, তখন কিন্তু আবার এটা বাহিরে চলে যাবে, তখন এই খুঁটিকে বোঝাবে, এটা হচ্ছে 43 নাম্বার খুঁটি, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা পূর্ণ সংখ্যা আসবে সেটাকে ধরতে হবে আমাদের বাঁকের শেষ খুঁটির নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লিখবা, এগুলো লিখে নিবা, লিখে নিয়ে বাঁকের অর্থাৎ বাঁকের ভিতরে তোমরা লিখবা যে শেষ খুঁটির চেইনেস ইজ ইকুয়াল টু আমাদের কত, 42। এখানে আমাদের 42 এর সাথে 30 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 42 গুণন 30, এটা পাওয়া যাচ্ছে দেখো 1260, ঠিক আছে, এত মিটার। এখন ভাইয়া দেখো আমরা কি করব, এখন আমরা ওই যে প্রথম উপজা, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এবং দ্বিতীয় উপজা মান বের করবো, ঠিক আছে। তাহলে আসলে মানগুলো বের করে ফেলি। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম উপজা কি হবে ভাইয়া, দেখো তো আমাদের এই খুঁটির চেইনেস থেকে যদি আমরা স্পর্শক বিন্দুর চেইনেস বাদ দিই, তাহলে আমরা কি পাবো, এই দৈর্ঘ্যটা পাবো না, এই দৈর্ঘ্যটা কিন্তু পাবো। তাহলে আমাদের এই যে 38 নাম্বার খুঁটির চেইনেস কত পাইছি, 1140, ঠিক আছে। কত, 1140 মাইনাস স্পর্শক বিন্দুর চেইনেস হচ্ছে 1123.23, 1123.23। তাহলে এটা কত পাওয়া যাবে, 1140 মাইনাস 1123.23, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে দেখো 16.77 মিটার। সেম ভাবে দ্বিতীয় উপজায়ের চেইন, আমাদের উপজায়ের দৈর্ঘ্য হবে কত ভাই, দেখো আমরা যদি দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইনেস থেকে 42 নাম্বার খুঁটির চেইনেস বাদ দেই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি, কারণ কি এক্ষেত্রে এটার চেইনেস বেশি না, এটার চেইনেস কম, তাহলে বড়টা থেকে তো ষোলোটা বাদ দিলে আমরা মান পাবো, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের 1273.23 মাইনাস হচ্ছে 1260। ওই দেখো আমাদের 42 নাম্বার খুঁটির চেইনেস হচ্ছে 1260। তাহলে এটা তোমরা পাবা হচ্ছে কত, 13.23 মনে হয়, 13.23 পাবা, 13.23 মিটার। তাহলে আমরা দেখো দুইটা উপজায়ের মান কিন্তু পেয়ে গেছি। এখন ভাই দেখো আমাদের সূত্র ছিল কি, এই যে আমাদের সূত্রতে এখানে শুধু এই যে জ্যায়ের মানগুলো পরিবর্তন হবে, তাহলে আমরা del 1 del 2 del 3 পাবো, ঠিক আছে। তাহলে আসো আমরা এখন এগুলো মান বসায় বের করে ফেলি। তাহলে এখানে তোমরা কি লিখবা, যে প্রথম স্পর্শক কোণ, ঠিক আছে। তোমরা এখানে লিখবা প্রথম স্পর্শক কোণ ইজ ইকুয়াল, কোণ তোমরা লিখবে del 1 ইজ ইকুয়াল টু কি হবে, 1719 ইন্টু C1 ডিভাইডেড বাই R, ঠিক আছে না। তাহলে এখানে মান বসায় দাও, মান বসায় দিলে কি হবে, 1719 গুণন আমাদের C1 এর মান কত, C1 কোনটা, এটা হচ্ছে C1, প্রথম উপজা হচ্ছে C1, এরপরে C2, এখানে C3, C5, এভাবে আমাদের সামনের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের তার আগে আমাদের আরেকটা কাজ করা লাগবে এখানে, হ্যাঁ আমাদের কয়টা যে আছে সেটা বের করে নিতে হবে। সেটা বের করার জন্য আমরা কি করব, দেখো এই যে বাঁকের প্রথম খুঁটি এবং দ্বিতীয় খুঁটির কি করব, আমাদের চেইনেজের পার্থক্য করে 30 দ্বারা ভাগ করব। তাহলে এখানে লিখবা পূর্ণ জ্যা ইজ ইকুয়াল টু 1260 মাইনাস কত ভাইয়া, 1140 না, 1140 ভাগ হচ্ছে 30। দেখো তো এটা কত আসে, এটা আসবে মেবি দেখো কত, 1260 মাইনাস 1140 ডিভাইডেড বাই 30, ঠিক আছে। এটা পাওয়া যাচ্ছে 4। তাহলে আমাদের এখানে 4টা পূর্ণ সংখ্যক যে আছে, ঠিক আছে, 4টা পূর্ণ যে আছে। তাহলে এর সঙ্গে আমাদের আবার কি আছে, 2টা উপজে আছে। তাহলে মোট যা কত, মোট জ্যা ইজ ইকুয়াল টু কয়টা ভাইয়া, এই 4 এর সঙ্গে 2টা উপজে যোগ করলে 6টা, ঠিক আছে, 6টি। তাহলে আমাদের এটা বের করে নিতে হবে, কি জন্য, দেখো প্রথম উপজের জন্য আমাদের এখানে মান পাবো কি, দেখো আমাদের C1 এর মান হচ্ছে C1 এর মান কত পাইছি, এই যে 16.77। তাহলে
16.77 ডিভাইডেড বাই আর এর মান 286.5। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে দেখো কত ডিগ্রি পাও। এখানে তোমরা কিন্তু অ্যান্সার মিনিটে পাবা, ঠিক আছে। তাহলে 1719 ইন্টু তোমার হচ্ছে 16.77 ডিভাইডেড বাই 86.5, তাহলে এটা পাবা হচ্ছে, দেখো এটা তোমরা যে এটা এটা ক্যালকুলেটরে তোলার পর সমানে চাপার পর যে অ্যান্সার পাবা সেটাকে তোমরা আবার 60 দিয়ে ভাগ করতে হবে, তারপরে তোমরা কিসে পাবা, ডিগ্রিতে পাবা। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার, দেখো এটা আগে তোমার মিনিটে আগে লিখে নিই, 100.62 মিনিট। ঠিক আছে, তাহলে এটাকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে, 100 দ্বারা 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে তোমরা 60 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 1.677 ডিগ্রি। অথবা তোমরা চাইলে এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড করেও লিখতে পারো। সেটা কিভাবে, এই যে এখানে তোমাদের যে দেখো বাটনটা আছে, এই যে ডিগ্রি মিনিট সেকেন্ডে, এটাতে চাপ দিবা, তাহলে দেখবা যে এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করে দিবে। তাহলে এটা তখন লিখতে পারবা 1 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে মিনিট অ্যান্সার, এটা হচ্ছে ডিগ্রিতে অ্যান্সার, এটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে। ঠিক আছে, তোমরা চাইলে এই যে এই দুইটা রাখতে পারো অ্যান্সারে। ঠিক আছে, দুইটার মধ্যে অথবা এটা রাখলেই বেশি বেটার হয়। তারপরে দেখো আমাদের দ্বিতীয় স্পর্শক কোণ ইজ ইকুয়াল টু কি হবে ভাই, ডেল টু ইজ ইকুয়াল টু কি হবে, ডেল টু ইজ ইকুয়াল টু সেম টু সেম আমরা সূত্রে মান বসাই দেবো। সূত্রে কি হবে, 1719 গুণন সি2 মান কত দেখো তো, এই যে সি1 এর মান ছিল হচ্ছে এইটুক আমাদের, এই যে 16.77, কিন্তু সি2 কি পূর্ণ যায় না, পূর্ণ যায় কিন্তু, তাহলে এর দৈর্ঘ্য কত হবে, 30 মিটার। তাহলে দেখো ভাইয়া এই সি2 থেকে কয়টা আমাদের যে আছে, মোটে 6টা। ঠিক আছে, তাহলে এর মধ্যে প্রথম একটা উপজে, শেষে একটা উপজে, মাঝখানের 4টা কি পূর্ণ যায় না। তাহলে এই 2 নাম্বার থেকে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার যেটা কি পূর্ণ যায়, এদের দৈর্ঘ্য কত, 30 মিটার করে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল 2 থেকে ডেল 5 পর্যন্ত আমাদের একই পরিমাণই কোণ আসবে, কারণ এখানে আমাদের জ্যায়ের দৈর্ঘ্য সমান। তাহলে 1719 গুণন আমাদের 30 ডিভাইডেড বাই 286.5। ঠিক আছে, তাহলে এটা কত আসবে দেখো, 1719 গুণন 30 ডিভাইডেড বাই 286.5, তাহলে এটা পাওয়া যাচ্ছে দেখো 180 মিনিট। কত, 180 মিনিট। এটাকে তুমি যখন যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাও তাহলে কি করবা, 60 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার 3 ডিগ্রি পাবা এখান থেকে। হ্যাঁ, এটা ডিগ্রি না, এটা মিনিট। ঠিক আছে, মিনিট। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3 ডিগ্রি। তো এগুলো কনভার্ট করার কথা জানি আবার ভুলে যাও না। তারপরে আমাদের দেখো শেষ যেটা আমাদের, এটা দ্বিতীয় হবে না, দ্বিতীয় থেকে পঞ্চম স্পর্শক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শেষেরটা কত হবে, আমাদের ষষ্ঠ স্পর্শক কোণ ডেল 6 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে ভাইয়া, 1719 গুণন আমাদের দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য কত, সরি আমার দ্বিতীয় উপজায়ের দৈর্ঘ্য কত, দেখো দ্বিতীয় উপজায়ের দৈর্ঘ্য হচ্ছে 13.23। তাহলে 13.23 এখানে তোমাদের লিখে দিতে হবে, 13.23 ডিভাইডেড বাই 286.5, অর্থাৎ আর দিয়ে ভাগ। তাহলে এটা তুমি যদি অ্যান্সার বের করো তাহলে কত পাবো, 1719 গুণন 13.23 ডিভাইডেড বাই 286.5, তাহলে এটা পাচ্ছ দেখো কত, 7938.38 মিনিট। ঠিক আছে, এখন তুমি এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করো তাহলে ভাগ দিবা 60 দিয়ে, তাহলে পাচ্ছ হলো 1.32 ডিগ্রি। আবার যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করো তাহলে এই যে বাটনে চাপ দিবা, তাহলে 1 ডিগ্রি 19 মিনিট 22.8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু সবগুলোর জন্যই স্পর্শক কোণ পাইলাম। এখন আমাদের ভাইয়া এটা ঠিক আছে কিনা আমরা নিরীক্ষা করব কিভাবে, তাই না? আমরা কি জানি ভাইয়া, দেখো তো মোট স্পর্শক কোণ কি, মোট স্পর্শক কোণ ইজ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ ভাগ 2। ঠিক আছে, অর্থাৎ আমাদের কেন্দ্রস্থ কোণ যদি স্পর্শক কোণের দ্বিগুণ হয় তাহলে স্পর্শক কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে না। এখন তুমি এখানে যতগুলো কোণ বার করছো সবগুলো যোগ করবা, যোগ করে দেখবে যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কিনা। তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ বার করছিলাম কত ভাই, দেখো তো এই যে প্রতিসরণ কোণ আর কেন্দ্রস্থ কোণ সমান না, এটা আমরা 30 ডিগ্রি বার করছিলাম। তাহলে আমাদের স্পর্শক কোণ, মোট স্পর্শক কোণ কত হবে, 30 এর অর্ধেক 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যদি যাচাই করার জন্য কি করব, দেখো যাচাই লিখবা, যাচাই করার জন্য কি লিখবে, প্রথম কি আছে, 1 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড, 1 ডিগ্রি 40 মিনিট
37.2 সেকেন্ড। এর সঙ্গে যোগ করবা কি দেখো পরবর্তীতে 4টা, ঠিক আছে, কয়টা 4টা আমাদের 4টা স্পর্শক কোণের মান সমান, সেটা কত 3 ডিগ্রি, তাহলে 3 এর সঙ্গে তুমি 4 গুণ করে দাও, প্লাস আমাদের শেষেরটা কত 1 ডিগ্রি 19 মিনিট 22.8 সেকেন্ড, ঠিক আছে। তাহলে সবগুলোকে যোগ করো, 1 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড, ঠিক আছে, প্লাস 3 গুণন 4, এগুলো ডিগ্রি হবে, হ্যাঁ, প্লাস 1 ডিগ্রি 19 মিনিট 22.8 সেকেন্ড। তাহলে সবগুলো যোগ করে দেখো তোমরা 15 ডিগ্রি পাচ্ছ। কত ডিগ্রি? 15 ডিগ্রি পাচ্ছ। তার মানে আমাদের হিসাব ঠিক আছে সবগুলো এখন পর্যন্ত। বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো। এখন কিন্তু আমাদের অ্যান্সার ঠিক হয়নি, শেষ হয় না ভাই। আমাদের কিন্তু বাক সংস্থাপনের জন্য স্পর্শক কোণ বের করলেই হবে না, আমাদের মোট স্পর্শক কোণগুলো বের করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 মান বের করে দিতে হবে। তাহলে ভাইয়া দেখো তো এখানে তোমরা ডেল্টা 1 এর মান কি লিখতে পারবা? ডেল্টা 1 এর মান আমরা কি জানি ডেল্টা 1 আর ডেল একই সমান হয়, অর্থাৎ আমাদের এই যে এটাও কি ডেল্টা 1 না, ডেল 1 না, তাহলে ডেল 1 এবং ডেল্টা 1 সমান হয়। তাহলে এটা ক্ষেত্রে আমাদের কি হবে? ডেল 1 ইজ ইকুয়াল টু আমাদের কি হবে 1 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড, তাই তো। এরপর তাহলে ডেল 2 সূত্র কি জানি ভাই আমরা? ডেল 1 প্লাস ডেল্টা 1 প্লাস ডেল 2, ঠিক আছে। তাহলে ডেল্টা 1 কত? 1 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড প্লাস ডেল 2 এর মান কত ভাই? দেখো তো ডেল 2 থেকে ডেল 5 পর্যন্ত মান হচ্ছে 3 ডিগ্রি করে। তাহলে এর সঙ্গে তুমি 3 ডিগ্রি যোগ করে দাও, তাহলে এটা আসবে কত? 4 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড। এরপরে তাহলে এর মধ্যে ডেল্টা 3 কি আসবে? ডেল্টা 2 প্লাস ডেল্টা 3, ঠিক, ডেল 3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এর সঙ্গে আরো 3 যোগ করতে হবে এটার সঙ্গে, তাহলে 4 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড প্লাস 3 ডিগ্রি, তাহলে কত আসে? 60 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড, ঠিক আছে। এভাবে তোমরা কি করবে? বাকিগুলো বের করবা। ডেল্টা 4 আসবে তোমার হচ্ছে কত? ডেল্টা 3 প্লাস ডেল 4 ইজ ইকুয়াল টু এটা আসবে 10 ডিগ্রি, অর্থাৎ এর সঙ্গে আরো 3 যোগ হবে, 10 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড। ডেল্টা 5 কি আসবে? ডেল্টা 4 প্লাস ডেল 5 ইজ ইকুয়াল টু 13 ডিগ্রি 40 মিনিট 37.2 সেকেন্ড। এরপর লাস্ট ডেল 6 অবশ্যই তোমাদের কি হবে? 15তে যায় মিলতে হবে। তাহলে এখানে আমাদের ডেল 5 প্লাস ডেল্টা 6 ইজ ইকুয়াল টু, এটার সঙ্গে যদি তুমি এই যে আমাদের শেষের যে কোনটা ডেল্টা 6 কত দেখো 1 ডিগ্রি 19 মিনিট 22.8 সেকেন্ড যোগ করো, তাহলে অবশ্যই এটার মান আসবে হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এই হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার। যদিও ম্যাথটা মোটামুটি একটু বড় ছিল, খুব বেশি বড় না। আশা করতেছি আমি ভালোভাবে বুঝাইতে পারছি। এখন চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ সমাধান করব। এখন ভাই দেখো আমাদের এই অধ্যায়ের 8 নাম্বার যে উদাহরণটা আছে, এখানে আমাদের একটু বিষয় বোঝার আছে। আমি জাস্ট বিষয়টা তোমাদের বুঝাই দেবো, তোমরা ম্যাথগুলো নিজেরা করবা, ঠিক আছে। তো আমি তোমাদের 1 নাম্বার উদাহরণ যে ম্যাথটা করাইছি, ওই ম্যাথটা তোমরা যদি খুব ভালোভাবে বুঝে থাকো এবং যদি প্র্যাকটিস করে থাকো আর যদি নোট করে থাকো, তাহলে আশা করতেছি এই অধ্যায়ের কোনো ম্যাথই তোমরা আর আটকিবে না, ঠিক আছে। অর্থাৎ এই অধ্যায়ের সবগুলো ম্যাথই এক নিয়মেই। তো আমি ওই নিয়ম যেটা তোমাদের দেখাইছি 1 নাম্বার ম্যাথে, তো অবশ্যই তোমরা সেটা ভালোভাবে করবা। তাহলে আসলে আমি এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমরা কিভাবে সমাধান করবা সেটা বুঝাই দেই। যদিও আমি 2 নাম্বার অধ্যায়ে এই বিষয়টা নিয়ে একবার আলোচনা করছিলাম, যারা ওটা দেখছো তাদের এটা দেখার দরকার নেই, যারা ওটা বুঝছো আর কি। আর যারা এখনো বোঝে নাই বা দেখো না এই ক্লাসটা, তাদের জন্য এই পরের অংশটুকু। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, এবি এবং বিসি দুইটি রাস্তা পরস্পরকে 222 প্লাস 22 চেইন এজে 65 ডিগ্রি কোণে সেট করে বা মিলিত হয়। এখন দেখো ভাইয়া, আমরা আগের ম্যাথগুলোতে দেখছিলাম যে বলা ছিল যে হচ্ছে এরকম দুইটা রাস্তা, ধরো হচ্ছে কত 1200, হ্যাঁ, আগেরটাতে যেটা দেখলাম 1200 মিটার বলা আছে, ঠিক আছে। মিটার চেইনেজে যে সেট করছে, কিন্তু দেখো এখানে কি কোনো দৈর্ঘ্যের একক বলা আছে? মিটার, সেন্টিমিটার, কিলোমিটার বলা আছে কি? বলা নাই কিন্তু ভাই, দেখছো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলা আছে? চেইনেজে বলছে, ঠিক আছে। তার মানে কি এখানে যে আমাদের যে সংখ্যা দুইটা দেওয়া আছে, দেখো প্রথমটা হচ্ছে কি 222, পরেরটা হচ্ছে শুধু 22। তাহলে এই 222 আর 22 জিনিসটা কি? এখানে তো বলে দেওয়া নাই এটা মিটারে, সেন্টিমিটারে নাকি কিলোমিটারে, তাই তো। তাহলে তোমাদের এইটা হচ্ছে আমাদের সিকলের সংখ্যা, অর্থাৎ আমরা ধরো একটা রাস্তা পরিমাপ করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে বাঁক, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু করে 00 থেকে শুরু করে মেপে
এখানে আসার পর আমরা দেখলাম যে এই ছেদ বিন্দুর চেইনেজ হচ্ছে 222 সিকল প্লাস 22 লিংক। কি 22 সিকল প্লাস 22 লিংক, এখানে কিন্তু মিটার সেন্টিমিটার কিলোমিটার কিছুই না। 22 সিকল, 222 সিকল বলতে কি, ধরো তুমি এখানে সিকল বসায়া বসায়া সামনের দিকে যাচ্ছ, ঠিক আছে, এরকম করে 222 সিকল বসানোর পর তুমি এরকম একটা জায়গায় আসছো, এরপর আবার 22 লিংক দৈর্ঘ্য মাপার পর ছেদ বিন্দুতে যাইতে পারতেছো। সিকল দৈর্ঘ্য কি এবং লিংক কি এগুলো আশা করি তোমরা তৃতীয় সেমিস্টারে অর্থাৎ সার্ভিং 1-এ খুব ভালোভাবে বুঝে আসছো। ধরো একটা সিকল 20 মিটার সিকল, ঠিক আছে, এভাবে একটা 20 মিটার সিকল ধরো আছে, ঠিক আছে, এর টোটাল দৈর্ঘ্য কত ভাইয়া? টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমরা জানি 100 মিটার। কত? 100 মিটার, ঠিক আছে, সরি 100 মিটার না, 20 মিটার, সরি দুঃখিত, 20 মিটার, ঠিক আছে টোটাল দৈর্ঘ্য। এবং এই 20 মিটার সিকলে টোটাল লিংক থাকে হচ্ছে 100টা। কয়টা ভাইয়া? 100টা, ঠিক আছে। সেম ভাবে 30 মিটারের ক্ষেত্রেও সেম, এটা যদি 30 মিটার সিকল হয় এবং এর লিংক হবে কয়টা ভাইয়া? তখন সরি এটার লিংক হবে তখন 150টা। কয়টা? 150টা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের সিকলের দৈর্ঘ্য যদি 20 মিটার হয় তাহলে প্রতি লিংকের দৈর্ঘ্য কত হবে ভাইয়া? প্রতি লিংকের দৈর্ঘ্য হবে হচ্ছে এই 20/100, এটা পাবা হচ্ছে 0.2। আবার 30-এর ক্ষেত্রেও সেম পাবা, 30/150, এটাও আসবে 0.2, ঠিক আছে। কিন্তু 25 মিটার সিকল আছে, ওটাতে একটু ভিন্নতা আছে। 25 মিটার সিকলে তোমার হচ্ছে লিংক সংখ্যা হচ্ছে 100টাই থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে 0.25 আসে। কত আসে? 25, ঠিক আছে, 25 আসে। তো আমাদের এই 25 মিটার সিকল যদিও ম্যাথে থাকে না, এই 20 আর 30 মিটারই থাকে, তো দুই ক্ষেত্রেই দেখো আমাদের লিংকের দৈর্ঘ্য কত হবে? 0.2 মিটার হবে, ঠিক আছে। তাহলে দেখো ভাই এখন আমরা কি করতে হবে, এখানে এই সিকল বা যে নাম্বারটা দেওয়া আছে এখানে এই নাম্বারটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, তাই তো। কিন্তু দেখো তো আমাদের প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু এই প্রশ্নে আসলে আর কি মানে 8 নম্বর উদাহরণে কোথাও বলে দেওয়া নাই যে আমরা কত মিটার সিকল দিয়ে এই পরিমাপটা করতেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া? এটা আমরা ধরে নিব, আমরা 30 মিটার সিকল ধরে নিব, ঠিক আছে। তাহলে 30 মিটার সিকল যদি ধরে নেই তাহলে আমাদের দেখো তো এখান থেকে এই পর্যন্ত পূর্ণ সিকল পড়ছে কয়টা? 122টা, আর লিংক পড়ছে হচ্ছে 22টা, সরি 222টা, এবং লিংক পড়ছে হচ্ছে 22টা। তাহলে আমাদের মোট দৈর্ঘ্য কি হবে? দেখো তো এই লিংক, আচ্ছা সিকলের যে সংখ্যা আছে সিকল সংখ্যাকে যদি আমরা সিকলের দৈর্ঘ্য দ্বারা গুণ করি তাহলে এখান থেকে এই পর্যন্ত 122টা সিকল আমরা মাপছি, ঠিক আছে। তাহলে 122 সিকলের দৈর্ঘ্য কত হবে? 122 সিকলের দৈর্ঘ্য হবে 122 গুণন এই সিকলের দৈর্ঘ্য, তাই তো। প্লাস এখন কি হবে দেখো, এখানে যে আবার অল্প একটু মানে জায়গা ছিল যেখানে আমাদের পূর্ণ শিকল পড়ে না, এখানে আমাদের শিকলের ধরো হচ্ছে কিছুটা অংশ পড়ছে, ঠিক আছে। তাহলে সেটা কতটুকু? 22 লিংক পড়ছে, ঠিক আছে, 22 লিংক। ওকে, তাহলে এই 22 লিংক মানে কি? 22 লিংকের সঙ্গে আমাদের প্রতি লিংকের দৈর্ঘ্য যদি গুণ করে দেই, প্রতি লিংকের দৈর্ঘ্য কত? 0.30 এর ক্ষেত্রে 0.2, 20 এর ক্ষেত্রে 0.2, তাহলে 0.2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা কত পাচ্ছি দেখি। ধরো পূর্ণ শিকলের জন্য দৈর্ঘ্য পাচ্ছি 222 গুণন 30, তাহলে পাচ্ছি হচ্ছে 6660, 6660। অর্থাৎ এখান থেকে আমরা এই পর্যন্ত পূর্ণ শিকল পাচ্ছি কয়টা? 6660 মিটার। এখানে কত? 6660 মিটার, ঠিক আছে। আর আমাদের লিংক দৈর্ঘ্য কত পাচ্ছি? 22 গুণন 0.2, এটা পাবা হচ্ছে 4.4 মিটার, ঠিক আছে, 4.4 মিটার। তাহলে আমাদের এই যে শেষের অংশটুকু এইটুকু হচ্ছে 4.4 মিটার, ঠিক আছে। তাহলে এই টোটালটা যোগ করলে কত বাবা? দেখো টোটালটা যোগ করলে পাচ্ছ হলো 666 4.4 মিটার। তাহলে ভাই আমাদের এই জায়গার চেইনেজ হচ্ছে, দেখো এই জায়গার চেইনেজ কি? চেইনেজ হচ্ছে 666 4.4 মিটার, অর্থাৎ 6664 আমাদের 4 মিটার আমাদের এই জায়গার চেইনেজ, ঠিক আছে। এটা তোমাদের বের করে নিতে হবে। তো বের করে নেওয়ার পর বাকি প্রসিডিউর ওই আগের ম্যাথের মতোই, ওটা তোমরা এখন নিজে নিজে করতে পারবে আশা করি, ঠিক আছে। তো আমাদের এই অধ্যায়টা এই পর্যন্তই ছিল ভাইয়া। অধ্যায়টা খুবই ছোট ছিল এবং খুব সহজ একটা অধ্যায় ছিল, আশা করতেছি খুব সহজভাবে তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা 4 নাম্বার অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করবো। 4 নাম্বার অধ্যায়টা মোটামুটি একটু জটিল আছে, তো তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা 4 নাম্বার অধ্যায়ে চলে যাই।